নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক কালিদাস রায়ের টাইম সার্ভার। 40 বছর আগেকার কথা। ল্যান্সডাউন রোড দিয়ে আসছি। একখানা মোটর সাঁ করে এসে প্রায় চাপা দিয়েছিল আর কি। মোটর চালক কোট প্যান্ট পরা ভদ্রলোকটি বলল, কোথা যাবি? উঠে পড়, উঠে পড়। মোটরের দুয়ারে হাত দিয়ে দেখি আমাদের মেজদা মোটরের রথী সারথি দুই। আমি বললাম, মেজদা, তোমাকে চিনতে পারিনি। তুমি কোত্থেকে? কার মোটর? ব্যাপার কি? এ পোশাক কেন? মেজদা, ওর তো তারপর বলছি, একেবারে এক ঝলক প্রশ্নবান। তাড়াতাড়ি মোটরে উঠে বসলাম। খুব দামি মোটর। কার মোটর বলো তো? শোন, আমি এখন মিস্টার এন.সি. মিত্র জমিদার সাহেবের সেক্রেটারি। এটা তাঁরই মোটর। বাহ, আমি তো কিছু জানি না। তোমাকে আমি চিনতেই পারিনি। একেবারে ফিরিঙ্গি বনে গেছো। মেজদার একটু পরিচয় দিই। আমার সহপাঠী বিনয়ের মেজদাদা এই বিজয়। স্কুল হতেই বিজয় লেখাপড়া ছেড়ে দিয়েছিল। গান বাজনা, ফুটবল, টেনিস, শিকার, সাঁতার, ব্যায়াম, থিয়েটার এইসব দিকেই তার অনুরাগ। সে যে কোনোদিন রোজগার করতে পারবে তা বিনয়ের বাবা স্বপ্নেও ভাবেননি। তিনি ওর আশাই ত্যাগ করেছিলেন। মেজদা একটা সিগারেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরা। সিগারেট তো খাই না মেজদা। এখনো সেই সুবোধ গোপালটেই আছিস? ভাইটালিটির অভাবে তোর কিচ্ছু হবে না। মেজদা, তুমি সেক্রেটারি হয়েছ, তোমার বিদ্যে তো জানি। ইংরেজিতে চিঠিপত্র লেখো কি করে? ও সব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেখে। সে ইংরেজিতে এমএ। একটা স্টিরিওটাইপড ব্যাপার। তবে তুমি কি করো? আমি মিত্তির সাহেবের সঙ্গে শিকারে যাই হাজারিবাগ অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে। তিনি যত পার্টি দেন তা অর্গানাইজ করি। তার সঙ্গে বৈকালে টেনিস খেলি, সন্ধ্যার সময় বিলিয়ার্ড খেলি। দার্জিলিং, শিলং, সিমলা গেলে সঙ্গে থাকি গাইড হয়ে। টাকা কড়ির কাজ সব আমার হাতে। সেক্রেটারিও বলতে পারিস, কম্প্যানিয়ানও বলতে পারিস। যেরকম মনে হচ্ছে তুমি মদও ধরেছ হয়তো। মদ তো ধরেছি, নইলে চাকরি থাকে না। মাতাল হই না, সোবার থাকি, আর নিজের পয়সায় খাই না। তাছাড়া বুঝেছিস, সব রকম খানাই খাচ্ছি। বাইদি বাই, আসছে বছর এই মাস 5 পরেই বিলেত যাচ্ছি সেই সাহেবের সঙ্গে। বিলাত যাবে? তোমার ইংরেজির বিদ্যে তো আমার জানা আছে, কি করে ম্যানেজ করবে? সে মেজদা নেই। ইংরেজি আমি লিখতে পারি না, কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারি। সাহস, শুধু সাহস চাই। ব্র্যাশ চাই, ড্যাশ চাই। তোরা যেমন পাছে গ্রামার ভুল হবে বলে স্ট্যামার করিস, আমার তা নয়। আনডন্টেডলি বেশ বলে যাই, থামি না। সাহেবদের মুখে শুনে শুনে শিখেছি। বাহ মেজদা, তুমি অনেক ভালো ভালো ইংরেজি শব্দ শিখে ফেলেছ দেখছি। ইংরেজি বই পড়ে বুঝতে পারো? এখন কত কথা শিখে ফেলেছি। আমি ইংরেজিতে কথা বলে যাচ্ছি, বল আমার সঙ্গে। বই টই পড়তে চেষ্টা করি না, তবে চিঠিপত্র পড়ে বুঝি। ওরে ফার পথে তোকে কিছু খাইয়ে নিয়ে যাই, নাম এখানে। না মেজদা, ওসব আমার চলবে না। এখনো তুলসী পাতার ঝোল চালাচ্ছিস? তোর কিছু হবে না। মাস্টারি আর টিউশনি করে জীবন কাটবে। কয়েক বছর পরে এক ভদ্রলোক কর্নওয়ালি স্ট্রিটে পিছু হতে এসে ঘাড়ে হাত দিতেই চমকে উঠলাম। চিনতে পারলি না গলার স্বর শুনে? ভালো করে তাকিয়ে দেখে চেঁচিয়ে উঠলাম, মেজদা? চিনেছিস তবে? না চেনবারই কথা। এ কি মেজদা, তোমার এত বড় দাড়ি, তুমি সাদা ধুতি চাদর পরেছ, ব্যাপার কি? তোমার সেই জমিদার সাহেবটি গেল কোথায়? সে ব্যাটা রুইন্ড হয়েছে, সে রেস খেলতে লাগলো। তুমিও ময়দানে রেস খেলতে? আমিও ধরতাম টাকা, কিন্তু প্রায় প্রত্যেকবারই দাঁও মারতাম। ও ব্যাটা ফতুর হয়ে গেল। আমি এখন এক ব্রাহ্ম জমিদারের এস্টেটে কাজ করি। চললে কোথা?
সমাজে প্রেয়ার করতে। আয় না, দেখবি। না, আমি কোথা যাব? পাগল নাকি? বরং তোমার ঠিকানা দাও, বাড়িতে দেখা করব। না না, তুই আয়। হাসিস না যেন ওখানে গিয়ে, খুব শান্ত সভ্য হয়ে থাকবি। সেখানে মেজদার ভক্তির ভান দেখে আমি বহু কষ্টে হাস্য সংবরণ করে বসে থাকলাম। মেজদা, এ কি আবার তোমার নতুন অভিনয়? ওরে গাধা, তুই কি বুঝবি? যখন যা তখন তা। জানিস আমি ব্রাহ্ম বান্ধব পত্রিকার ট্রেজারার ও সহকারী সম্পাদক। এখন সেই অফিসে যাব, যাবি আমার সঙ্গে। আমি আর সঙ্গে গেলাম না, আমার ঠিকানা দিয়ে এলাম। 3-4 দিন পরে মেজদা এসে বলল, আজ তোর বৌদি তোকে নিমন্ত্রণ করেছে রাত্রে, খেতে যাস। ভালো কথা। তুমি কোথায় বিয়ে করলে? কবে করলে? কিছুই জানালে না। বিয়েটা ব্রাহ্মমতেই হয়েছে, কাউকে জানানো হয়নি। তবে সুবিধার কথা হচ্ছে তোর বৌদিদি ভিন জাতের মেয়ে নয়, স্বজাতিই বটে। যাস যেন। সন্ধ্যার সময় মেজদার বাসায় গেলাম। দুয়ারের ওপর লেখা ওম তৎসৎ। ঘরের দেওয়ালে একটা কাঠের ফ্রেমে দুলছে ব্রহ্ম কৃপাহি কেবলম। ঘরে ব্রাহ্ম ভক্তদের ছবি। বৌদিদির সঙ্গে আলাপ হলো। বৌদিদি শিক্ষিতা, সাহিত্যেরও কিছু কিছু খোঁজ রাখেন। খাওয়া দাওয়ার পর মেজদা বলল, তোকে 3টে আর্টিকেল লিখে দিতে হবে। আর্টিকেল কেন? কিসের ওপর? তবে শোন, ভিন্ন ভিন্ন কাগজে বিজয় বসুর নাম দিয়ে যত লেখা বেরোয় সব আমি আমার নিজের নামে চালাচ্ছিলাম। ফলে আমাকে ব্রাহ্ম বান্ধব কাগজের সহকারী সম্পাদক হতে হলো। সম্পাদক আমার মনিবের খুড়শ্বশুর। তিনি বলেন, পরের কাগজে এত লেখা দেন আর নিজের কাগজে কেন লেখেন না? ব্রাহ্ম কাগজের মতো লেখা চাই তো। অন্য লেখা হলে তোর বৌদির কাছে লিখিয়ে নিতাম। তোর বৌদি কবিতা লেখে, গল্প 2-একটা লিখতে পারে। রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় আছে, শান্তিনিকেতনে যাতায়াত করে। ধর্ম সম্বন্ধে সে কিছু জানে না। এখন তোকে কখানা বই দিচ্ছি এদের, তুই এ থেকে 3টে আর্টিকেল আমাকে লিখে দে। এরপর আরও লিখতে দেব, মাসে মাসে কিছু প্রাপ্তি হবে রে। দেখো দেখি আমাকে কি বিপদে ফেললে। এদের ধর্ম সমাজের কথা আমি কি লিখব বলো? খুব পারবি। এই ইংরেজি বাংলা বইগুলো দিলাম, টাকার জন্য ভাবিস না। এখানেও বেশ 2 পয়সা আছে রে, আছে। এরা একটু সরল প্রকৃতির লোক, মানুষকে সহজে অবিশ্বাস করেন না, একটু চোখ বুঝেই থাকেন, বুঝলি? আমি 7টা প্রবন্ধ মেজদাকে লিখে দিয়েছিলাম। মেজদার নামে বেরিয়েছিল। আমি 105 টাকা পেয়েছিলাম। মেজদা আমাকে ঠকায়নি। অনেকদিন আর মেজদার খোঁজ পাইনি। কয়েক বছর পরে জন্মাষ্টমীতে এক মফস্বল শহরে গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি। দুপুরবেলায় সহসা তুমুল কলরবের সঙ্গে খোল করতালের শব্দ শুনে বারান্দায় এসে দাঁড়ালাম। শুনলাম স্থানীয় রাজা বাহাদুরের নন্দোৎসবের সংকীর্তন আসছে। 500-700 লোক নিয়ে কীর্তনের দল। বৈষ্ণব রাজা দলের আগে আগে চলেছেন, তার পিছুতে একজন বৈষ্ণব পাণ্ডা সমস্ত পথ ঝান্ডা হাতে করে আসছে। 16খানা খোল আগে আগে বাজতে বাজতে চলেছে। পথে পথে দধি হরিদ্রার জল ছিটানো হচ্ছে। ঝান্ডাধারীকে দেখে চিনি চিনি মনে হতে লাগলো। যার কথা মনে আসছে সে মফস্বল শহরে কীর্তনের ঝান্ডাদারি হয় কি করে তাই ভাবছি। আমার বন্ধুটি শহরের গণ্যমান্য লোক, কাজেই তাঁর দরজায় এসে দলটি থেমে উন্মত্ত কীর্তন আরম্ভ করল। ঝান্ডাধারী সহসা আর একজনের হাতে ঝান্ডা দিয়ে একখানা খোল কেড়ে নিয়ে 2.5 হাত 3 হাত লম্ফ দিয়ে বাজাতে লাগলো। অন্য 15 জন খুলেকেও সাধ্যমতো লম্ফ দিতে হলো। কীর্তনের মিছিল চলে যাবার পর আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, খোল নিয়ে সবচেয়ে বেশি যে লাভ দিচ্ছে ও কে বলুন তো? তিনি বললেন, ও হলো বিজয় বোস, রাজার এস্টেটের সুপারিনটেন্ডেন্ট। পরম বৈষ্ণব ভক্ত মানুষ, হরিনামের ঝোলা সবসময় গলায় ঝোলে। বিজয় বোস থাকে কোথায়? থাকে আমাদের পাড়াতেই। বৈকালে আমি বিজয়দার বাড়ি যাব মনে মনে করছি,
এমন সময় একটি ছেলে এসে একটা চিরকুট দিল। তাতে শুধু লেখা আছে, কিরণের সঙ্গে চলে এসো, রাত্রে এখানে খাবে, ইতি মেজদা। বুঝলাম নৃত্যের মধ্যেই মেজদা আমাকে দেখেছিল। কিরণের সঙ্গে গেলাম বিজয়দার বাড়ি। দুয়ারের উপর লেখা, হরে নাম হরে নাম, হরে নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। বিজয়দা রাধা মাধবের ঘরে বসে মালা জপছিলেন। তাঁর গলায় তুলসীর মালা, মাথায় মস্ত বড় টিকি, গায়ে গঙ্গা মাটির ছাপ, গোঁপদাড়ি কামানো। মেজদা বলল, এখানে কবে এলি, ভালো আছিস? মেজদা, এ কি ব্যাপার, এ আবার কি ভুল? কত কাজই কাজবে তুমি? অ্যাডাপ্টেশন, যে কোনো অবস্থার সঙ্গে অ্যাডজাস্ট করে চলা। জ্বর তা পারে না, জীবই তা পারে। বাঁচতে হলে অনবরত চারিপাশের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হয়। এ বিষয়ে যে যোগ্যতম সেই সারভাইভ করে। তুই তো লেখাপড়া জানিস, তোকে আর বেশি কি বলবো। বাহ মেজদা, তুমি তো দার্শনিক হয়েছ। তুমি রীতিমতো ডারউইনের মতো কথা বলতে আরম্ভ করেছ। এসব শিখলে কোথা? কেন, ব্রাহ্ম সমাজে কত জ্ঞানী লোকের সঙ্গে মিশেছি জানিস? আমিও কত জ্ঞানের কথা সবাইকে শুনিয়েছি। কি করে যে শোনাতাম তা আমিই ভেবে অবাক হয়ে যাই। বোধহয় এনভায়রনমেন্টের গুণ। ওখান হতে সরলে কেন? আরে ভাই, এক পাজি অডিটার এসে সব গোল বাঁধালে। অডিটার বেটা হিন্দু, সে একবারও চোখ বুঝতো না। বেগতিক দেখে সরে পড়লাম। এখানেও সব উৎপাত নেই। তুমি আমাকে কাল দেখেছিলে? বারে, তোকে দেখেই তো খোলকানা কেড়ে নিয়ে বাজাতে লাগলাম। ওহ, তোমার এই বয়সে কি গায়ের জোর? ভাদুরে রোদে নগর পরিক্রমা ঝান্ডা হতে শাস্তি কম নয়, তুমি সব পারো। তখন যে তোরা বলতিস মেজদার পড়াশোনা নেই, কেবল কুস্তি ব্যায়াম। দেখ, শরীরখানা গড়েছিলাম বলেই তো ভাদুরে রোদে খোল গলায় 4-5 হাত লাফাতে পারতাম। তোরা সব ননির পুতুল। দেখিয়ে দিলাম পাথুরে শরীরের কেরামতি ননির পুতুলদের। তাছাড়া ওই রাজা সাহেব কত বড় লোক, খালি পায়ে তপ্ত পথে শুধু গায়ে সারা শহর পরিক্রমা করলেন। সে কথা তো বলছিস না? লক্ষপতি মনিব যদি এতটা পারে, তবে আমি 2-4 হাত লাফাতে পারবো না? রাধা গোবিন্দর মন্দিরের উঠান তেতে আগুন, তাতেই রাজা বাহাদুর গড়াগড়ি দিলেন। আমি উঠান হতে গড়াতে গড়াতে পথে এলাম। তারপর গড়াতে গড়াতেই আসছিলাম। রাজা বাহাদুর হাত ধরে তুললেন বলেই উঠলাম। তা তো তুই দেখিসনি। আচ্ছা মেজদা, মনিবের সামনে যা করো তো করো, বাড়িতে এত সব ভণ্ডামি ঢং কেন? ওরে গাধা, গুপ্তচরের কি অভাব আছে? ঝি চাকরগুলোই রটাবে আমি আসল বৈষ্ণব নই। আমার ভণ্ডামি প্রমাণ করার জন্য শহরের লোকের চেষ্টা কি কম? খুব সাবধানে থাকতে হয়, বুঝলি? এখন আর যা তা খাও না তাহলে? যা তা খাওয়া তো ব্রাহ্ম সমাজে গিয়েই অনেকটা ছেড়ে দিয়েছিলাম। ব্রাহ্ম সমাজে যাওয়ার পর মদ আর ছুঁইনি। মুরগি অবশ্য খেতাম। এখন মাছ মাংস বাড়ির ত্রিসীমানায় আসতে পায় না। এখন মালপোয়াই প্রধান খাদ্য, খাসা জিনিস। এখন তো দুবেলা ঠাকুরের ভোগ খাই। তোরা ভাবিস নিরামিষের মধ্যে বুঝি ভালো খাদ্য নেই? দুধ, ঘি, ছানা, মাখন তো কোনো শাস্ত্র, কোনো ধর্ম কেড়ে নিতে পারছে না। তাছাড়া চাল দিয়ে কত মুখরোচক খাদ্য তৈরি হচ্ছে। তোর বৌদি কত খাবার তৈরি করছে, খেয়ে যা। সবেতেই তুলসী পাতা, ব্যাস মহাপ্রসাদ হয়ে গেল। বৈষ্ণবরা কত খাবার তৈরি করছে, খেয়ে যা। সবেতেই তুলসী পাতা, ব্যাস মহাপ্রসাদ হয়ে গেল। বৈষ্ণবরা কত উপাদেয় খাদ্য খায়, তা চৈতন্য চরিতামৃতে পড়ে দেখিস। বৌদির এসবে আপত্তি হয় না? দূর বোকা, সে তো সহধর্মিনী। সে খুবই বুদ্ধিমতী। এখন সে পরম বৈষ্ণবী। তার গলাতেও তুলসীর মালা দেখলি না? অত লক্ষ্য করিনি, তবে বেশভূষা সাদাসিধেই দেখলাম। যাই হোক, বৌদিদির আহারের আয়োজনটা কখনো ভুলব না। কি চমৎকার দই বড়া আর মালপোয়াই খেয়েছিলাম। রাজবাড়িতে ভাগবত পাঠের সভা বসবে। মেজদাকে তার সব ব্যবস্থা করতে হবে শুনে
চলে এলাম 8টার মধ্যেই। তারপর কয়েক বৎসর পরের কথা, হুগলি জেলার একটি গ্রামে পূজার ঠিক আগেই এক পাঠাগারের বাৎসরিক উৎসব ছিল। আমাকে নিয়ে গিয়েছিল ছেলেরা সভাপতিত্ব করার জন্য। স্টেশনে মোটর এসেছিল আমাকে নিতে। আমি একটি ছেলেকে জিজ্ঞাসা করলাম, গাঁয়ে তোমরা মোটর কোথা থেকে পেলে? ছেলেরা বলল, আমাদের গাঁয়ে নেই স্যার, পাশের গাঁয়ের বিজয়বাবুর মোটর। তখন কে বিজয়বাবু তা খেয়াল করিনি। সভাস্থলে গিয়ে দেখি সভাপতির চেয়ারের পাশে বসে আছেন বিজয়দা। আমি অবাক হয়ে গেলাম। তখন মনে পড়ল এই অঞ্চলের এক গাঁয়ে বিজয়দার পৈতৃক বাড়ি। মেজদা, তুমি এখানে? তুই এখানে কেন সেটাই আশ্চর্যের কথা। আমি যে প্রধান অতিথি, আমি তো তোকে আনালাম। এরা কি তোর নাম শুনেছিল নাকি? আমারই তো বাড়ি এখানে, পাশের গাঁই তো আমার গাঁ। আমি এলাম তোকে নিয়ে যেতে। সে কি মেজদা, আজই বাড়ি ফিরবো বলে এসেছি? আমি তোর বাড়িতে একটা লোক পাঠিয়ে দিচ্ছি। পুজোটা তুই আমার বাড়িতে কাটিয়ে বাড়ি ফিরবি। তুই নিশ্চিন্ত হয়ে চল। আমি চেয়ে দেখলাম মেজদার গলায় তুলসীর মালা নেই, মাথায় টিকি নেই। সভার পর মেজদার সঙ্গে তারই মোটরে তার বাড়ি গেলাম। মেজদার বেশ বড় দোতলা বাড়ি, প্রকাণ্ড চণ্ডীমণ্ডপ, চক মিলানো বাড়ির মধ্যে বেশ বড় আঙিনা। বাড়ি ঢুকতেই নহবতখানা, পাশেই ঠাকুর বাড়ি। সেখানে মন্দিরে মহিষমর্দিনীর নিত্য সেবা, প্রত্যহ বলি হয়। মেজদার বাড়িতে দুর্গোৎসবের খুবই ধুম। 3 দিন গ্রামের লোকের মহা মহোৎসব। এ বাড়িতে ভুরি ভোজনের ব্যবস্থা। 3 দিনে অনেক বলিদান হলো। রাত্রে যাত্রা, পাঁচালি কিংবা কবির গান। রুদ্রাক্ষের মালা মেজদার গলায়, কপালে রক্তচন্দন অনুলিপ্ত, পরনে গরদের কাপড়, অনবরত কণ্ঠে মা মা ধ্বনি। পুজোর 3 দিন মেজদা 3 ঘন্টা ধরে চণ্ডীপাঠ করল বীরেনভদ্রের চেয়ে উচ্চতর কণ্ঠে। 16টা ঢোল আর 10খানা কাঁসরের সঙ্গে যখন সন্ধ্যায় দেবীর আরতি হতো, তখন সারা বাড়িটা গমগম করত। মাঝে মাঝে মেজদার উদাত্ত কণ্ঠস্বরে জয় মা জগদম্বা ধ্বনি, রাজসিক আবহাওয়া চারিদিকে। বিজয়ার দিন সকালে মেজদাকে বললাম, মেজদা, এ কি কাণ্ড, বৈষ্ণবতা গেল কোথা? সেটা তো ভেক। ভেক নইলে কি ভিক মেলে রে ভাই? আমরা আসলে শাক্ত। সব ভেক ছেড়ে দিয়ে এখন আমার নিজের কৌলিক ও মৌলিক জীবনে ফিরে এসেছি। তার সঙ্গে যা ছেড়েছিলাম সবই ফিরেছে। তবে বয়সের সঙ্গে যার সামঞ্জস্য হয় সেদিকে লক্ষ্য রেখে তাই ফিরিয়ে এনেছি। রিটায়ার করেছি। পৈতৃক ভিটাতেই যখন এলাম, তখন পৈতৃক ধর্মকেও ফিরে পেলাম। এখন কোনো ব্যাটার ধার ধারি না। তাছাড়া দেখ, গাঁয়ের প্রভু হতে গেলে বৈষ্ণব হলে চলে না। শাক্ত না হলে কেউ মানেও না, ভয়ও করে না। বাংলার জমিদাররা তাই সবাই ছিল শাক্ত। তা তো হলো, কিন্তু এত ধন সম্পদ কি করে হলো? চিরদিন খোকাটি থেকে গেছো। এত বছর আমি যে এত অভিনয় করলাম, তা কি শুধু পেটে খাবার জন্য? টাকা কড়ি ব্যাগে রাখিনি। সব টাকা এই গাঁয়ে লোক নিতে ছেড়েছিলাম। তেজারতিতে এসব হয়েছে। গাঁয়ের 400 বিঘে জমি আমার হাতে এসেছে। গাঁয়ের সব পুকুরগুলো এখন আমার। তাছাড়া ছোটখাটো তালুকও 2-1টা কিনেছি। বুঝলি হাঁদারাম? লেখো কবিতা আর পাড়া গাঁয়ের সভায় এসে মোড়লি করো। আমার তো একটা মেয়ে, তার বিয়ে দিয়েছি একজন বিলাত ফেরতা ইঞ্জিনিয়ারের সঙ্গে। দাদার ছেলের পড়াশোনার খরচ সব আমিই দিয়েছি। তারা বেশ ভালো কাজকর্ম করছে। আর সেই বিনয়টা চাকরি করতে গেল। এখন তার পেনশন হয়েছে শুনলাম মোটে 250 টাকা। তাকে বললাম, গাঁয়ে আয়, তোকে কিছু দেব। সে বললে, তোমার অধর্মের পয়সা নেব না। নিবি না তো মর। একটা ছোট বাড়ি করেছে রাঁচিতে, সেখানে আছে। লেখাপড়া শিখে এই তো তার দশা। জয় মা জগদম্বা, তোমারই করুণা। ইয়া দেবী সর্বভূতেষু তংখারূপেণু সংস্থিতা,
নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।